থিওরি থাকবে। ওকে, সো থিওরি গুলো আমরা ডিসক্রাইব করব। ডিসক্রাইব করার সাথে সাথে হচ্ছে হলো আমরা ওই থিওরি রিলেটেড প্রত্যেকটা থিওরি রিলেটেড 2টা করে প্রবলেম দেখলাম, আর 2টা করে প্রবলেম তোমাদেরকে আমি বাসার অ্যাসাইনমেন্ট হিসেবে দিলাম, তোমরা সলভ করলাম। যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে জানাবা। এবং আমরা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস 4th এডিশন সিঙ্গারে বইটাই ফলো করব, যেটা আমি অলরেডি তোমাদের ক্লাসরুমের গ্রুপে দিয়ে দিচ্ছি। সো ওখান থেকে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো করাবো, ওটার এক্সাম্পল গুলোই দেখাবো বা ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ গুলো করাবো। সো ওইটাই আমাদের জন্য মেইন টেক্সট বুক। আর এসএম এর আরো কিছু রেফারেন্স বুক আছে, তবে সিঙ্গারে বইটা ফলো করাটা ভালো তোমাদের ফিউচারের জন্য। এবং মানে এই বইটার অ্যাকসেপ্টেন্স লেভেলটা একটু বেশি, বুঝছো? এবং সব জায়গায় মোটামুটি আমাদের সাবকন্টিনেন্টে, অল ওভার দা সাবকন্টিনেন্ট, বাইরেও এই বইটার, যেমন হিট ট্রান্সফারের সেঞ্জেল একটা বই আছে, এখন ইন্ডিয়ান রাইটারও প্রচুর বই আছে, ঠিক আছে। বাট কিছু মানে টেক্সট বুক আছে যেগুলো তোমাকে মানে ফরেন রাইটারের বই পড়তেই হবে, ঠিক আছে। অনেকে হয়তো বলতে পারো যে স্যার খুরমির বইটা ইজি লাগে, যেমন তোমরা 161 এ ইন্ট্রোডাকশন টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমরা থার্মাল ইঞ্জিনিয়ারিং এ রাজপুতে বইটা পড়ে আসছো সম্ভবত, বা খুরমি বইটা পড়ে আসছো, ঠিক আছে। কোয়াইট ইজি বইটা যদি পড়ে থাকো। হ্যাঁ, ওই বইটা বেসিক বোঝার জন্য ওই বইটা কোয়াইট গুড। এবং এটা মোটামুটি এই বইটা সব স্যারাই সাজেস্ট করে। বাট এরপরও কিছু বই থাকে, যেমন মেকানিক্স এ বিয়ার এন্ড জনস্টনের বইটা, এসএম সলিড মেকানিক্স এ হচ্ছিল সিঙ্গারের বই, তারপরে হিট ট্রান্সফারে সেনজেলের বই, তারপর মেকানিক্স অফ মেশিনারি হান্না, পাওয়ার প্ল্যান্টে হচ্ছে হলো তোমার নাগের বই, ঠিক আছে, নাগ ওয়াকিল স্যারের বই। এই কিছু বই থাকে টেক্সট বুক, এই বইগুলো মানে মোটামুটি সবার সাথে মিলে যাবে। তুমি দেশে যাও, দেশের বাইরে যাও, সো এই বেসিক বইগুলো সম্পর্কে তোমার একটু হলেও আইডিয়া থাকা উচিত। এবং এই বইগুলোর উপরই মানে আমরা প্রবলেম গুলো প্র্যাকটিস করবো। তাতে কি হবে, তুমি ফিউচারে যখন এই বইগুলো নিয়ে ডিল করতে যাবা, যদি আইদার তুমি একাডেমিক লাইন থাকো বা তুমি জব এক্সাম বিভিন্ন টাইপের জায়গায় যাও, তোমাকে এই বইগুলো নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। এখন পর্যন্ত আমি তোমাদের জব এক্সামের কিছু এক্সাম্পল দেই। যে যে সমস্ত জব এক্সাম হয়, গভর্নমেন্ট, প্রাইভেট বা যে মাল্টিন্যাশনাল যে এক্সাম গুলো হয়, ম্যাক্সিমাম জায়গায় তোমার প্রবলেম গুলো যখন দেয় তখন কিন্তু এই টেক্সট বইগুলোই ফলো করে, ঠিক আছে। যেমন সলিড মেকানিক্সে কিন্তু তোমার সিঙ্গারের বইটাই ফলো করে, সো সিঙ্গারের বই থেকে কিন্তু প্রবলেম গুলো দেয়। তারপর মেকানিক্সে কিন্তু বিয়ার এন্ড জনস্টনের বইটাই ফলো করে। তুমি যদি একটা জব এক্সামের কোশ্চেন দেখো, সেখানে তুমি দেখবা যে একটা প্রবলেম দিচ্ছে, দেখবা ওই বিয়ার এন্ড জনস্টনে তো শত শত প্রবলেম, দেখবা যে 911 নম্বর প্রবলেম দিচ্ছে, 9 চ্যাপ্টারের 911 নম্বর প্রবলেমটা দিচ্ছে, মিলে যায়। সো এই বইগুলো সবসময় ফলো করে। সো এইগুলোকে বলা হয় হচ্ছিল, মনে করো মেকানিক্যালের কিছু বাইবেল বুক আছে। সো এই বইগুলো ছাড়া আমরা অন্য বইগুলো রেফারেন্স হিসেবে দেখবো, যদি যতক্ষণ না আমরা এই বইগুলো থেকে কিছু না বুঝতে পারতেছি। এমন কিছু বই থাকে, যেমন মেকানিক্স অফ মেশিনের হান্নার বইটা, এই বইটা কিন্তু সহজে টেক্সট বই হিসেবে অনেকে একসেপ্ট করতে পারে না, এবং বোঝাটা খুবই টাফ। আমি নিজেও একসেপ্ট করতে পারি নাই, মানে খুবই কমপ্লিকেটেড বইটা, বাট বুঝতে পারলে খুব ইজি। এরপর আমি সাইডে কিছু রেফারেন্স বই রাখছিলাম, তোমার খুরমির থিওরি অফ মেশিনস বইটা, এই বইটাও খুব কোয়াইট গুড বোঝার জন্য। সো এই জন্যই তোমাদের বলি যে সবসময় টেক্সট বইগুলো ফলো করবা, এটা ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। সো আমি লাস্ট ক্লাসে, আজকে ক্লাসে পার্টিসিপেন্ট আছে হচ্ছিল 52 জন, আর 2 জন সম্ভবত নেটের কারণে করতে পারিনি। সো আমি তোমাদের একটা জিনিস লাভ হচ্ছে, ও আরেকটা জিনিসের ব্যাপারে আমি তোমাদের কাছে আগে একটু সরি বলে রাখি, কজ হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়ার ক্ষেত্রে অনেক সময় হয় কি, মনে করো আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, দেওয়ার পরে তোমাদের লিস্টটা দেওয়ার পরে, এবং আমি হচ্ছিল যে জুমের ডেটা থেকে আমি মিলাই যে কে কতক্ষণ ছিল বা কার নেটের জন্য প্রবলেম ছিল, সো ওখানে সব ডেটা গুলো চলে আসে। তো অনেক সময় 2-1 জন একটা মিস হয়ে যায়, সো সেক্ষেত্রে দেখা যায় অনেকে প্যারেন্টস এর কাছে মেসেজ চলে যায়। সো এই ধরনের কেস হলে প্লিজ একটু আমার কাছে আবার মানে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে জিনিসটা কারেকশন করে নিবা, ঠিক আছে। হয়ে যায় অনেক সময়, মানে অ্যাটেন্ডেন্স অনলাইনে অ্যাটেন্ডেন্স দিতে গেলে ভুল হয়ে যায়, ঠিক আছে। সো এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, অথরিটিও জানে যে এরকম ভুল হচ্ছে, আবার কারেকশন করে দিচ্ছে, ঠিক আছে। তো তোমার প্রুফ আছে যে তুমি এখানে ক্লাস করছো, সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই।
ওকে, সো এরপরে যদি এরকম কোনো ভুল টুল দেখো তাহলে ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করবা। যদি আমার ক্লাসে ভুল দেখো আমার সাথে কন্ট্যাক্ট করবা, আনিস স্যারের ক্লাসে ভুল দেখলে আনিস স্যারের সাথে কন্ট্যাক্ট করবা। ওকে, সো আমরা আজকে আমাদের লেসনটা শুরু করি। So far we have discussed about UTM machine and stress strain diagram. ইন্ট্রোডাকশন নিয়ে আমরা অলরেডি ডিসকাস করছি, ঠিক আছে? সো আজকে আমি ইউটিএম মেশিন নিয়ে আর কোনো কথা বলতেছি না, আমি ডাইরেক্টলি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে চলে যাচ্ছি। ওকে, সো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম বেসিক্যালি আমি এখান থেকে যদি শুরু করি, সো শোনো আমি এখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের প্রত্যেকটা পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব। এখানে তুমি দেখতেছো এ বি সি ডি ই এফ। ওকে, প্রত্যেকটা পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব, কোন পয়েন্টে কি মানে, কোন পয়েন্টটা কোন ম্যাটেরিয়ালে বা কার্ভটা কতটুকু অংশ আমার কোন ম্যাটেরিয়ালকে ইন্ডিকেট করে। কিছু টোটাল কার্ভটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়ালকে ইন্ডিকেট করে, আবার হাফ কার্ভ হচ্ছে হলো তোমার হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়ালকে ইন্ডিকেট করে। সো আমি পুরোটা এক্সপ্লেন করব। এই পার্ট 1 হচ্ছিল আমাদের এই 11টা পর্যন্ত ক্লাসে আমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করব, এবং পার্ট 2 এর ক্লাসে হচ্ছিল আমরা ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেস স্ট্রেন এই জিনিসগুলো আমরা ডিসকাস করব, আর দুই একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। ওকে, সো এই যে গ্রাফটা দেখতেছি, এই গ্রাফটা হচ্ছিল আমার বেসিক্যালি ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য। সো দিস লাইন OA, this is the graph between stress and strain. Stress, we can denote stress by sigma and we can denote strain by epsilon. Okay, so this stress versus strain curve, the line OA, we have started from origin, center হচ্ছে origin, that this line OA, when you increase the value of stress OA, this is representing the linear relation between stress and strain. Okay, so this curve represents OA. This OA curve represents the linear relationship between stress and strain. So between this curve, at any points, stress is proportional to strain, which maintains Hooke's law. Okay, so what we have learned from Hooke's law, within elastic limit, the stress is proportional to strain. So when we মানে আমরা যখন প্রপোর্শনাল লিমিটটা যখন উঠাই দিব, তখন কিন্তু আমরা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইউজ করব, যেটাকে আমরা বলি হচ্ছিল ইলাস্টিক কোএফিসিয়েন্ট বা ইলাস্টিক কনস্ট্যান্ট বা ইয়ং মডুলাস। ওকে, যেটাকে আমরা ই দ্বারা ডিনোট করব। সো ই ইজ ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন। ওকে, সো বিটুইন দিস কার্ভ, মানে এই কার্ভের আপ টু দিস লিমিট, ওয়ে লিমিট, ইফ ইউ রিমুভ লোড, the body will regains its original shape. Okay, so it behaves like elastic manner. Okay, so এই OA লিমিটটা হচ্ছিল আমার, এ পয়েন্টটা হচ্ছিল আমার লিমিট অফ প্রপোর্শনালিটি, মানে OA লিমিটটা হচ্ছিল আমার হচ্ছিল লিমিট অফ প্রপোর্শনালিটি। এটা হচ্ছিল আমার স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, এই রিলেশনটা, লিনিয়ার রিলেশনটা মেইনটেইন করে। ওকে, সো OA নিয়ে আমার মনে হয় আর কোনো কথা বলার দরকার নাই এখানে। এরপরে আসতেছে হচ্ছিল AB। সো AB জিনিসটা কি? এই AB জিনিসটা হচ্ছে হলো বেসিক্যালি, তুমি একটু খেয়াল করো, A হচ্ছে হলো লিমিট অফ প্রপোর্শনালিটি, B পয়েন্ট হচ্ছে হলো ইলাস্টিক লিমিট। এই যে এখানে তুমি পরের কার্ভটা যদি দেখো, খেয়াল করো, A পয়েন্টটা হচ্ছে হলো প্রপোর্শনাল লিমিট, B পয়েন্টটা হচ্ছে হলো ইলাস্টিক লিমিট। এখন proportional limit and elastic, what is the difference between proportional limit and elastic limit? Proportional limit হচ্ছে হলো limit up to which stress is proportional to strain, and this limit maintains a linear relationship between stress and strain. Very careful, linear relationship, stress is proportional to strain, linear curve. Okay, just look that AB is non-linear curve. Okay, OA is linear curve and AB is non-linear curve. বাট এটাও বি পয়েন্ট পর্যন্ত কিন্তু ইন্ডিকেট করে। বি পয়েন্টটা হচ্ছিল আমার বেসিক্যালি
দ্য লিমিটিং ইউনিট মানে এবি, এবিটা হচ্ছিল দ্য লিমিটিং ইউনিট অফ স্ট্রেস বিয়ন্ড হুইচ এ ম্যাটেরিয়াল ক্যান নট বি স্ট্রেস উইদাউট কজিং পার্মানেন্ট ডিফরমেশন ইজ কল্ড দ্য ইলাস্টিক লিমিট। ওকে, সো বি পয়েন্টটা হচ্ছিল আমার সেই লিমিটিং ভ্যালুটা ইন্ডিকেট করে, সেই লিমিটিং ভ্যালু যখন মানে এই বিয়ন্ড পর্যন্ত, এই লিমিটিং ভ্যালু পর্যন্ত আমার কোনো পার্মানেন্ট ডিফরমেশন হবে না, এবং এই লিমিটিং ভ্যালুটা ক্রস করার সাথে সাথে আমাদের পার্মানেন্ট ডিফরমেশন শুরু হয়ে যাবে। ওকে, মানে বেসিক্যালি হচ্ছিল এলংগেশনটা শুরু হবে। সো বি পয়েন্ট পর্যন্ত আমি ইলাস্টিক মানে লিমিট বলতে পারি। এই যে সেন্টার থেকে বি পর্যন্ত আমি এই এরিয়াটাকে ইলাস্টিক এরিয়া বলতে পারি। দেখো এখানে একটা কিন্তু অ্যারো দিয়ে কিন্তু বোঝাইছে যে এটা একটা ইলাস্টিক এরিয়া। ওকে, সো এটা হচ্ছে, তার মানে এখন কি বলতে পারি যে ফর মোস্ট ম্যাটেরিয়ালস the proportional limit appears to be same as elastic limit। ঠিক আছে, সো ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় যে এ আর বি টা কিন্তু অলমোস্ট ইকুয়াল থাকে, ভ্যালু অফ মানে ও এ এন্ড ও বি কিন্তু অলমোস্ট ইকুয়াল থাকে। কিছু কিছু পার্টিকুলার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এই দুইটা পয়েন্টকে আমরা আলাদাভাবে ডিফাইন করতে পারি, যে ইলাস্টিক লিমিটের পয়েন্ট আর প্রপোর্শনাল লিমিটের। কজ প্রপোর্শনাল লিমিটের যে বিহেভিয়ার যে থাকে, তোমার রিগেইনস ইস অরিজিনাল শেপে যে ফিরে আসার যে ক্যাপাবিলিটি, ইলাস্টিক লিমিটও কিন্তু সেম। ঠিক আছে, সো অনেক সময় দেখা যায় যে এ বি কার্ভটা মাঝখানে একটা নন লিনিয়ার একটা কার্ভের একটা প্যাটার্ন দেখা যায়। কিছু কিছু ম্যাটেরিয়াল টেস্টিং এর সময় দেখবা যে তোমার ইলাস্টিক লিমিটের পর মানে প্রপোর্শনাল লিমিটের পর ইলাস্টিক লিমিট পর্যন্ত একটা নন লিনিয়ার কার্ভিক্যাল একটা প্যাটার্ন দেখা যায়। ঠিক আছে, সো এই দুইটাকে ডিফারেন্সটা তুমি বুঝতে পারবা, বাট মোস্ট অফ দ্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমার এই দুইটা পয়েন্ট সেম। সো এই যে ইন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, the zone up to the elastic limit is called the elastic zone. Okay, and the rest zone in the stress strain diagram is called the plastic zone or partially plastic zone. Okay, so up to OB limit, this zone is called elastic zone, and beyond this limit আমার হচ্ছিল একদম এফ পর্যন্ত লিমিটটা হচ্ছিল প্লাস্টিক জোন বা প্লাস্টিক পার্শিয়ালি প্লাস্টিক জোন বলতে পারি। কজ হচ্ছিল এই বি এর লিমিটের পর থেকে আমার ম্যাটেরিয়ালটা যখনই আমি স্ট্রেস ভ্যালুটা ইনক্রিজ করব, তখনই কিন্তু আমার ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে প্লাস্টিক জোনের দিকে চলে যাচ্ছে। ওকে, সো এই জিনিসটা আমাদের মাথায় যাতে থাকে। সো এই ইলাস্টিক জোন আর মানে হচ্ছিল লিমিট অফ প্রপোর্শনালিটি নিয়ে কারো কোনো বুঝতে প্রবলেম আছে? ওকে, যদি ডাউট না থাকে আমি ফার্দার ইনক্রিজ মানে করতেছি, ফরওয়ার্ড যাচ্ছে। নাম্বার 3 পয়েন্ট হচ্ছিল আপার ইল পয়েন্ট। এখন আপার ইল পয়েন্ট জিনিসটা কি? নাম্বার 3 সি, সি হচ্ছিল আপার ইল পয়েন্ট বা ইল পয়েন্ট। ইল পয়েন্ট হচ্ছিল বেসিক্যালি যে মানে ইন দিস ডায়াগ্রাম, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ইল পয়েন্ট ইজ দ্য পয়েন্ট at which there is an appreciable elongation or yielding of material. Okay, so appreciable elongation or yielding of material without corresponding increasing of load. Very very careful, যে এটা হচ্ছে সেই লিমিট মানে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের সেই পয়েন্ট, ইল পয়েন্ট ইজ দ্যাট পয়েন্ট ইন হুইচ appreciable elongation or yielding of material without corresponding increasing of load is called yield point. এখন ইল পয়েন্টে এখানে আমার হচ্ছে পয়েন্ট হচ্ছিল দুইটা, তুমি এটা খেয়াল করো। এখানে দেখো সি পয়েন্ট আর একটা হচ্ছে ডি পয়েন্ট। সি পয়েন্ট হচ্ছিল আপার ইল পয়েন্ট, ডি পয়েন্ট হচ্ছিল লোয়ার ইল পয়েন্ট। ওকে, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপার ইল পয়েন্ট এন্ড লোয়ার ইল পয়েন্ট? সো ইল পয়েন্টটা কিন্তু মানে হচ্ছে যেখানে আমাদের অ্যাকচুয়ালি ডিফরমেশনটা স্টার্ট হচ্ছে। ওকে, সো সি পয়েন্টটা হচ্ছিল সেই থ্রেশহোল্ড পয়েন্ট। এই পয়েন্ট পর্যন্ত আমার স্ট্রেসের ভ্যালুটা, লিমিটিং ভ্যালুটা ইনক্রিজ করলে আমাদের অ্যাকচুয়াল ডিফরমেশনটা শুরু হবে, এবং এই সি পয়েন্ট পর্যন্ত তুমি যখন স্ট্রেসের ভ্যালুটা মানে ইনক্রিজ করবা, তখন কিন্তু এটা কিন্তু আর ইলাস্টিক ম্যানার বিহেভিয়ার করবে না, এটা তার আগের অবস্থায় কখনো ফিরে আসবে না। ওকে, সো তখন এটা প্লাস্টিক জোন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পার্সেন্টেজ হলো 1 2 3 4 5%, মিনিমাম অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ হলো এর মধ্যে ডিফরমেশন আমরা অবজার্ভ করতে পারবো। ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি এন্ড ডি? সি হচ্ছে আপার ইল পয়েন্ট, ডি হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। সো আপার ইল পয়েন্ট হচ্ছে the unit stress corresponding to the point C
দ্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের আমার হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্রেস বা ম্যাক্সিমাম ভ্যালু অফ লোড যে পয়েন্টে আমার ডিফরমেশনটা স্টার্ট হচ্ছে। ওকে, আর ডি পয়েন্টটা হচ্ছিল মিনিমাম ভ্যালু অফ স্ট্রেস আর মিনিমাম ভ্যালু অফ লোড যে পয়েন্টে আমার ডিফরমেশনটা কন্টিনিউ করতেছে। ওকে, এখন দেখো তোমার সি পয়েন্ট পর্যন্ত তুমি এখন যদি বলো যে স্যার আমার একটা ম্যাটেরিয়ালের ইল পয়েন্ট বলতে আমি কি বুঝবো বা ইল স্ট্রেংথ বলতে কি বুঝবো। ওকে, সো মানে হচ্ছিল স্ট্রেংথের হচ্ছিল সেই ভ্যালুটা যে ভ্যালু পর্যন্ত হচ্ছিল আমার ম্যাটেরিয়ালটা বা যে ভ্যালু উপরে ক্রস করলে আমার হচ্ছে ম্যাটেরিয়াল ডিফর্ম করা শুরু করবে। ওকে, সেটা হচ্ছে ইল লিমিট। ঠিক আছে, এখন একটা ম্যাটেরিয়ালে ইল লিমিট কি আমি সি ধরবো না একটা ম্যাটেরিয়ালে ইল লিমিট আমি ডি ধরবো? আমি যখন তোমাকে একটা প্রবলেম দিব সলভ করার জন্য বা তোমাকে আমি একটা কোনো একটা মেশিনারি একটা স্ট্রাকচার ডিজাইন করতে দিলাম, তোমাকে আমি বললাম যে ক্যালকুলেট দ্য ইল স্ট্রেংথ অফ দিস পার্টিকুলার ম্যাটেরিয়াল। ওকে, তুমি হয়তো টেস্ট করলা, তুমি একটা এই ম্যাটেরিয়াল টেনসাইল স্ট্রেংথ টেস্ট করলা, টেস্ট করার পর তোমার হচ্ছিল একটা গ্রাফ আসলো, গ্রাফটা এরকম একটা প্যাটার্নে গ্রাফ আসলো যে সিও আসলো ডিও আসলো। ওকে, সি হচ্ছিল ম্যাক্সিমাম ভ্যালু অফ লোড যখন হচ্ছিল আমার ইল্ডিংটা শুরু হচ্ছে, আর ডি হচ্ছিল মিনিমাম ভ্যালু অফ লোড যখন হচ্ছিল আমার ইল্ডিংটা শুরু হচ্ছে। ওকে, সো আমি তোমাকে বললাম যে তুমি লোডটা সেই পর্যন্ত ইনক্রিজ করবা যাতে তোমার ইল্ডিংটা না শুরু হয়। তার মানে তোমার ইল্ডিং এর যে লিমিটটা বা ম্যাক্সিমাম ইল্ডিং যে পয়েন্টটা সে পয়েন্ট পর্যন্ত তুমি লোডটা ইনক্রিজ করতে পারো বা সে লোডে পয়েন্ট আগ পর্যন্ত তুমি লোডটা ইনক্রিজ করতে পারো যখন সেটা ইলাস্টিক বিহেভিয়ার করতে পারে। ঠিক আছে, সো তখন তুমি যখন ক্যালকুলেট করবা তখন কিন্তু আমরা এই ডি পয়েন্টটা নিয়ে কাজ করব। ঠিক আছে, মিনিমাম ভ্যালু অফ স্ট্রেস যখন আমার ইল্ডিং পয়েন্টটা শো করতেছে। ঠিক আছে, সো দেখা যায় যে তোমার এই যে সি এন্ড ডি এর মধ্যে এই যে ডিফারেন্সটা কেন, তুমি দেখতেছো যে সি এর ভ্যালুটা তোমার স্ট্রেসের ভ্যালুটা বেশি ইন্ডিকেট করতেছে, আবার ডি পয়েন্টটা কিন্তু স্ট্রেসের ভ্যালুটা লেস ইন্ডিকেট করতেছে। সো সি পয়েন্ট পর্যন্ত তুমি যখন স্ট্রেসের ভ্যালুটা উঠায় ফেলো তখন কিন্তু অলরেডি ডিফরমেশনটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো ডিফরমেশন শুরু হয়ে যাওয়ার পরে দেখা যায় যে মানে যে লোডটা তুমি অ্যাপ্লাই করছিলে ডিফর্ম করার জন্য তার থেকে কিছুটা কম অ্যামাউন্ট অফ লোডের জন্য কিন্তু তখন ডিফরমেশনটা একটা পার্সেন্টেজ পর্যন্ত হইতে থাকে। ঠিক আছে, তখন দেখা যাবে যে সি এর থেকে তুমি যদি স্ট্রেসের ভ্যালুটা যদি কমাও দেখা যাবে যে এই ভ্যালুর জন্য কিন্তু ডিফরমেশনটা কন্টিনিউ করতেছে। তার মানে ইনিশিয়ালি তোমাকে সি পর্যন্ত অ্যাটেইন করতে হবে, সি পর্যন্ত অ্যাটেইন করলে এরপর দেখবে যে তুমি যদি স্ট্রেসের ভ্যালু যদি একটু কমাও তুমি এই কার্ভের ক্ষেত্রে দেখা যাবে যে তোমার মানে সেখানে ডিফরমেশনটা শুরু হচ্ছে। আমি যদি দেখাই এখানে কার্ভটা যে তোমার এই যে ডি পয়েন্টটা হচ্ছে হলো এই যে ডি পয়েন্টটা। ওকে, সো ডি পয়েন্টটা হচ্ছিল তোমার লোয়ার ইল পয়েন্ট আর সি হচ্ছিল আপার ইল পয়েন্ট। এখন তুমি বলতে পারো স্যার এই পয়েন্ট আর এই পয়েন্টটাতে একই। ঠিক আছে, এই পয়েন্টে একই, তার মানে কি আমার এই বি পয়েন্টে কি আমার অ্যাকচুয়ালি ডিফরমেশন শুরু হবে? না, বি পয়েন্টে ডিফরমেশন শুরু হবে না। ডিফরমেশনটা হবে হচ্ছিল তুমি যখন তার আলটিমেট ইল পয়েন্টটা যখন একবার অ্যাচিভ করে ফেলবা তখন দেখা যাবে যে আলটিমেট ইল পয়েন্ট থেকে তুমি যদি স্ট্রেস ভ্যালু যদি হালকা কমাও তারপর তোমার একটা সার্টেন একটা লেভেল পর্যন্ত কিন্তু ডিফরমেশন হবে। ঠিক আছে, বাট ওয়েন আমরা যখন ডিজাইন করতে যাব যে হ্যাঁ আমরা একটা স্ট্রাকচার ডিজাইন করতে যাচ্ছি যে এটার ইল পয়েন্টটা বা ইল স্ট্রেংথটা কত, তখন আমরা সাধারণত সেফটি ফ্যাক্টরের মানে স্বার্থে, ঠিক আছে, সেফটি ফ্যাক্টর ইজ বেসিক্যালি হচ্ছে হলো তোমার মানে factor of safety is the ratio of ultimate strength divided by permissible strength. ওকে, সো এই যে আলটিমেট স্ট্রেংথ হচ্ছে হলো মানে যে স্ট্রেংথটা তোমার হচ্ছে হলো মেইনটেইন করতেছে হচ্ছে হলো বিফোর ফ্র্যাকচারের আগ পর্যন্ত। ঠিক আছে, আর পারমিসিবল স্ট্রেংথ হচ্ছে হলো তোমার ফ্র্যাকচারের আগ পর্যন্ত যে কোনো পয়েন্টটাকে আমরা পারমিসিবল স্ট্রেংথ বলতে পারি। ঠিক আছে, যে আমি এই লোডটা আমি পারমিট করতে পারবো ফ্র্যাকচার আগ পর্যন্ত। আর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে হলো যেটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, সেটা হচ্ছে হলো যে পয়েন্টে তোমার অ্যাকচুয়ালি ব্রেক করবে। সো ফ্যাক্টর অফ সেফটি ইজ এ রেশিও অফ আলটিমেট স্ট্রেংথ ডিভাইড বাই পারমিসিবল স্ট্রেংথ। ওকে, সো এই যে আলটিমেট স্ট্রেংথ, এখন একটা লিফটের ক্ষেত্রে দেখা যায় যে তোমার ক্যারিং ক্যাপাবিলিটি মানে হচ্ছে হলো প্যাসেঞ্জার ক্যারিং ক্যাপাবিলিটি দেখা যায় যে 8 প্যাসেঞ্জার লিফট আছে, 6 প্যাসেঞ্জার লিফট আছে, 10 প্যাসেঞ্জার লিফট আছে, 16 প্যাসেঞ্জার লিফট আছে, অনেক বড় বড় লিফট আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে 8 প্যাসেঞ্জার 10 প্যাসেঞ্জার তার মানে কি ওখানে তো পাশে তো একটা ওয়েট লেখা থাকে। 8 প্যাসেঞ্জারের জন্য স্ট্যান্ডার্ড 640 কেজি,
640 কেজি পর্যন্ত একটা লিমিটিং ভ্যালু, যে ভ্যালু পর্যন্ত সেটা লোড ক্যারি করতে পারবে। 640 হোয়েন ইউ ওভার দ্য 640, তখন কিন্তু আমাদের মানে অ্যালার্ম কিন্তু শো করতে থাকে কন্টিনিউয়াসলি যে ওভারলোডেড। ঠিক আছে, তার মানে এই না যে 640 থেকে 641 হয়ে গেলে তোমার লিফটটা ছিঁড়ে যাবে। এরকম কি হয়েছে কখনো? কখনোই হবে না। তো যেহেতু এরকম হয় না, তার মানে 640 বা তার আশেপাশে ভ্যালুটাকে আমরা বলতে পারি পারমিসিবল লিমিট। ওই লিফটের জন্য, আমার পারমিসিবল লিমিট হচ্ছিল 640। সো 640 থেকে তুমি যখনই 641 42 করবা, তখনই কিন্তু তোমার লিফটের মধ্যে কিন্তু অ্যালার্ম শো করতেছে যে ওভারলোডেড। তার মানে এই না যে তোমার যদি 80 কেজি মানুষ যদি এক্সট্রা উঠে যায় লিফটে, তার জন্য যদি 720 কেজি হয়ে যায়, লিফটটা কিন্তু ছিঁড়ে যাবে, এরকম কিন্তু না। ঠিক আছে, লিফটের ফ্যাক্টর অফ সেফটি 4-5 টাইমস থাকে তার অ্যাকচুয়াল মানে পারমিসিবল স্ট্রেংথের তুলনায়। তার মানে বুঝতেছো, তোমার যে 640 যে তুমি কেজি একসেপ্ট করতেছো, তার থেকে 4-5 টাইমস মানে 2 থেকে 3000 কেজি পর্যন্ত এটার লিমিট থাকে। তুমি যদি এর মধ্যে 3000 4000 বা 5000 কেজি যদি এর মধ্যে লোড যদি অ্যাপ্লাই করে দাও, তখন তোমার লিফটের মানে কেবলটা ছিঁড়ে যেতে পারে, লিফটের রোপটা ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, তার আগে কিন্তু ছিঁড়বে না। তুমি যদি 720 কেজি বা 800 কেজি যাও, তুমি বলতে পারো যে স্যার 100 কেজি বাড়াইলে লিফট কেন ছিঁড়তেছে না। সেটা কিন্তু লিফটের আলটিমেট ভ্যালু কিন্তু ওভারকাম করে নাই। সেটা হচ্ছিল পারমিসিবল লিমিট এবং আলটিমেট ভ্যালুর মাঝখানে কোনো একটা পয়েন্ট আছে। ঠিক আছে, সো যে কোনো একটা ম্যাটেরিয়াল বা যে কোনো একটা স্ট্রাকচার প্রপার ফাংশনিং এর জন্য আমরা চেষ্টা করব যে, বা মেশিন ডিজাইন করার সময় আমরা চেষ্টা করব যে আমাদের লোড ক্যারিং যাতে আমি যে স্ট্রাকচারটা অ্যাপ্লাই করতেছি বা ইউজ করব, সেই স্ট্রাকচার যে পরিমাণ লোড করবে, সেই লোড ক্যারিং ক্যাপাবিলিটি জানি এটা পারমিসিবল লিমিটের মধ্যে হয়, নট টু আলটিমেট লিমিট। তুমি ডিজাইন করবা কিন্তু আলটিমেট লিমিটের জন্য। ঠিক আছে, আলটিমেট লিমিটের জন্য ডিজাইন করবা, এবং সে আলটিমেট লিমিট এবং পারমিসিবল লিমিট রেশিও করলে তুমি ফ্যাক্টর অফ সেফটি কনসিডার করতে পারবা। এখন যদি আমি তোমাকে বলি যে লিফটের ফ্যাক্টর অফ সেফটি 5, তার মানে কি? লিফটের ফ্যাক্টর অফ সেফটি 5 মানে হচ্ছে হলো তুমি যে রকমই লোড দাও না কেন, লিফটে হচ্ছে তার 5 গুণ বেশি প্রোটেকশন তোমাকে দিতে পারবে, 5 টাইমস বেশি প্রোটেকশন তোমাকে দিতে পারবে। ঠিক আছে, এখন যে যার ফ্যাক্টর অফ সেফটি যত কম, তাহলে কি ইন্ডিকেট করে যে আমার পারমিসিবল লিমিট এবং আলটিমেট লিমিটের মধ্যে গ্যাপটা কিন্তু তত কম। এই যে ইল পয়েন্ট, পারমিসিবল লিমিটটা তুমি ধরতে পারো ইলাস্টিক লিমিট, এখানে তুমি একটা নরমাল পারমিসিবল লিমিট ধরতে পারো ইলাস্টিক লিমিট, আর হচ্ছে হলো আলটিমেট লিমিটটা হচ্ছে হলো ই। সো এই বি আর ই এর মধ্যে যত গ্যাপ বেশি হবে, তোমার স্ট্রাকচারটা, তোমার সিস্টেমটা তত বেশি সেফটি ইনসিউরিটি দিচ্ছে। যত গ্যাপ কম হবে, তত সেফটি ফ্যাক্টর কম হবে। এখন তোমাকে যদি বলি তোমার লিফটের সেফটি ফ্যাক্টর হচ্ছে 1.2, তুমি লিফটে উঠতেই ভয় পাবা যে লিফটে এক্সেসিভ মানুষ উঠলে কি ছিঁড়ে যাবে কিনা। ঠিক আছে, আর লিফটের সেফটি ফ্যাক্টর যদি লেস দেন 1 হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়ে যাবে যে আলটিমেট ভ্যালুটা পারমিসিবল ভ্যালু থেকে কমে গেছে। ঠিক আছে, এবং সেই জিনিসটা কখন হয়? যখন মানে লিফটের যখন প্রপার মেইনটেনেন্স হয় না, বা যে কোনো পুলি লিভার, ঠিক আছে, এই সমস্ত ইয়ের ক্ষেত্রে যখন প্রপার মেইনটেনেন্স হয় না, একটা সময় পর দেখা যাচ্ছে যে মানে দীর্ঘদিন ইউজ করার ফলে কিন্তু প্রপার মেইনটেনেন্স না করলে একটা সময় কিন্তু তোমার কন্টিনিউয়াসলি লোড পড়তেছে। ঠিক আছে, লোড পড়তে পড়তে এক সময় কিন্তু ম্যাটেরিয়ালটা কিন্তু ডিফর্মেশন বা প্লাস্টিক ফর্মেশন কিন্তু শুরু হয়ে যায়। ওকে, তখন দেখা যায় যে ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে 800 বা 900 নিউটনে যে লোডের জন্য যে প্রোডাক্ট মানে যেই স্ট্রাকচারটা ফেল করতো, তখন দেখা যায় যে একটা সময় পর তার থেকে লেস অ্যামাউন্ট অফ লোডের জন্য কিন্তু প্রোডাক্টটা ফেল করবে। ঠিক আছে, সো এই জন্য এখন তুমি বলতে পারো যে স্যার আমার হচ্ছে লিফটের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 640, পারমিসিবল লিমিট হচ্ছে 640 কেজি, আর আমার হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি হলো 3000 কেজি। ওকে, তো 3000 কেজি যদি হয় আর তোমার যদি পারমিসিবল লিমিট 640 কেজি হয়, তুমি বলতে পারো যে স্যার আমি এটা 1500 কেজি, আমি এটার লিফটের লিমিট বাড়াই। লিফটে কিন্তু লিমিট কিন্তু বাড়ানো কমানো যায়। ঠিক আছে, লিফটে যখন প্রবলেম হয় তখন কিন্তু লিমিট বাড়ায় কমায়, যে ওয়েট বাড়ান বা ওয়েট কমায়, তখন দেখা যায় যে 8 জন প্যাসেঞ্জার ওঠার কথা ছিল, তখন দেখা যাবে যে 6 জন উঠলেই আমাদের লিফটটা কাজ করা বন্ধ করে দিচ্ছে বা ওভারলোডেড দেখাচ্ছে। সেটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমাদের টাওয়ার 12 লিফট। ঠিক আছে, টাওয়ার 12 ফ্যাকাল্টি লিফটে দেখা যায় যে মানে 8 জন বলে 6 জন উঠলে অনেক সময় দেখা যায় যে মানে ওভারলোডেড বলতেছে। তার মানে ওটার হচ্ছিল সেফটি ফ্যাক্টরটা মানে লিফটের প্রবলেম থাকার কারণে এটার, বা কোনো একটা সময় যদি মেইনটেনেন্স করে বা প্রবলেম থাকে, তখন হয় কি লিফটের ভ্যালু লিমিটিং ভ্যালুটা আস্তে আস্তে কমায় দেয়। ঠিক আছে, যাতে করে কম মানুষ উঠে লিফটের উপর কম লোড পড়ে। ওকে, সো তুমি চেষ্টা করবা যে পারমিসিবল লিমিটের মধ্যে তোমার মানে যে কোনো জিনিস ডিজাইন করতে চাবা, তুমি পারমিসিবল লিমিটের মধ্যে রাখতে চাবা। ঠিক আছে, সো তুমি যখন পারমিসিবল লিমিট ক্রস করে আলটিমেটের মাঝখানে রাখবা যে তোমার 3000 লিমিট,
তুমি 600 কেজির জায়গায় 800 কেজি, 1000 কেজি বা 1200 কেজি অ্যাপ্লাই করছো, তাতে কি হবে, তুমি এটার মানে ইফেক্টটা তুমি এখন বুঝবা না। যে লিফটটা তোমার 10 বা 15 বছর পর্যন্ত উইদাউট এনি ইন্টারাপশন বা উইদাউট এনি প্রবলেম বা উইদাউট এনি ফেলিওর সার্ভিস দেওয়ার কথা, সেটা দেখা যাবে যে 1 বা 2 বছর পর বা 3 বছর পর বারবার করে সার্ভিসিং করা লাগতেছে। সো তোমার যে পরিমাণ সার্ভিসিং করা লাগবে, সো ওই সার্ভিসিং এর কস্টটা আলটিমেটলি তুমি এখানে যে এক্সেসিভ লোড বাড়ানোর জন্য যেই মানে ক্যাপাসিটিটা বাড়াইছিলা, তার থেকে অনেক বেশি কস্ট চলে যাবে তোমার সার্ভিসিং করতে যায়। ঠিক আছে? এবং লিফটের কিন্তু লংজিভিটিও কিন্তু আস্তে আস্তে কমে যায়। ওকে, সো মানে এই কোনো কিছু পার্টিকুলার কোনো একটা মেশিন এলিমেন্ট বা কোনো একটা স্ট্রাকচার ডিজাইন করার ক্ষেত্রে আমাদের এই পারমিসিবল লিমিট এবং এই আলটিমেট লিমিটের মানে ডেফিনেশনটা ক্লিয়ারলি বুঝতে হবে। ওকে, ঠিক আছে। সো আমি নেক্সটে প্রসিড করি। এই যে সি হচ্ছিল আপার ইল পয়েন্ট, ডি হচ্ছিল লোয়ার ইল পয়েন্ট, পয়েন্ট আফটার হুইচ স্ট্রেস স্ট্রেন ইনক্রিজেস উইদাউট কারেসপন্ডিংলি হাই ইনক্রিজ ইন লোড অর স্ট্রেস। ঠিক আছে? তার মানে যে কোনো একটা ডিফরমেশন হবে হচ্ছিল আমার স্ট্রেসের ভ্যালুটা কিন্তু মানে সি পয়েন্ট পর্যন্ত যে আমি স্ট্রেসের ভ্যালুটা উঠাইছিলাম, তার থেকে কম ভ্যালুতেও কিন্তু ডিফরমেশনটা কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত দেখা যাবে, অবজার্ভ করা যাবে। ঠিক আছে? সো আমাদের এ পয়েন্টটা বোঝা হলো, বি পয়েন্টটা বোঝা হলো, আপার ইল পয়েন্টটা বুঝতে পারলাম এবং লোয়ার ইল পয়েন্টটা বুঝতে পারলাম। ওকে, সো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখন কথা হচ্ছে এই যে ফর ডাকটাইল ম্যাটেরিয়াল তুমি দেখো কার্ভটা কিন্তু কন্টিনিউ করে গেছে, কিন্তু ব্রিটাল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু কার্ভটা কিন্তু ইএফ এই পয়েন্টে কিন্তু শেষ হয়ে গেছে। কেন? এটা কি বলতে পারবা? একজন বলো তো। এই দুটা আলটিমেট স্ট্রেংথের পর ভেঙে গেছে স্যার। আলটিমেট যখন ইলাস্টিক লিমিট ক্রস করে তখনই হচ্ছে ব্রেকিং হয়ে যায়, ব্রেকিং বা ফ্র্যাকচারটা হয়ে গেছে। ভেরি গুড। সো ফ্র্যাকচারটা হয়ে গেছে, তার মানে এর মধ্যে আমাদের কোনো মানে উইদাউট এনি প্রায়র ওয়ার্নিং বা উইদাউট এনি ওয়ার্নিং ছাড়া আমাদেরকে এটা ডাইরেক্টলি ব্রেক করে ফেলবে। ঠিক আছে? ডাইরেক্টলি ফেল করে ফেলবে। ঠিক আছে? কিন্তু আমাদের ডাক্টাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত, ই পয়েন্ট পর্যন্ত কিন্তু আমাদের প্লাস্টিক এরিয়া বা প্লাস্টিক ডিফরমেশন এরিয়াটা আমরা দেখতে পারবো। সো এই দুইটা কার্ভের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে। ওকে, সো আমি একটু তাহলে গ্যাপ দিচ্ছে 10:39, যেহেতু বাচ্চা তোমাদের নেক্সট ক্লাস 11টায়, আমার ক্লাসে তোমরা 20 মিনিট রেস্ট নাও, 11টার সময় নেক্সট ক্লাসে আসো, আমি এরপর থেকে কন্টিনিউ করবো। ওকে, ইয়েস স্যার। ঠিক আছে। স্যার স্যার আমরা কি এই ইয়াতেই মানে স্যার এই মিটিংটা এখানে কন্টিনিউ থাকবে নাকি স্যার সেকেন্ড টাইম প্রেজেন্ট দিতে হবে স্যার? মিটিংটা মানে কন্টিনিউ, দুইটা আমি মিটিং। মিটিংটা এখানে এন্ড করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এটা একটা ভিডিও রেকর্ডিংটা কাউন্ট হবে। সো আমি 11টা বাজে 5 মিনিট আগে আবার তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবে। ঠিক আছে? তখন স্যার আরেকবার অ্যাটেন্ডেন্স দিব। হ্যাঁ হ্যাঁ, আরেকবার অ্যাটেন্ডেন্স মানে কি তোমার চ্যাট বক্সে লেখার দরকার নাই। তোমার এই পার্টিসিপেন্ট লিস্ট আর আমি ওই যে জুমের সাইট থেকে লিস্টটা নিয়ে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারি, তোমার চ্যাট বক্সে নাম রোল লেখার দরকার নেই। ঠিক আছে? জি স্যার। ওকে ওকে। জি স্যার।